সালাম আলাইকুম। যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে আমাদের এই অন্তর্বর্তী বা ইন্টারিম সরকারের যে মেয়াদকাল খুব বেশি দিন আর নাই। সবকিছু প্রস্তুত, একটা সুষ্ঠু নির্বাচন হবে, তারপর নির্বাচিত সরকারের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা থেকে সরে যাবেন। আগামীতে কোনো রাজনৈতিক দলের কোনো পদপদবি বা কোনো কিছুতে তিনি আসবেন না। তবে যাবার আগে শেষ মুহূর্তে বেশ কিছু কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই জিনিসগুলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্বের কল্যাণে জড়িত, আর যেটা বাংলাদেশের জন্য ভালো, যেটা রাষ্ট্রের জন্য ভালো, যেটা জনগণের জন্য ভালো, সেই কাজকে অ্যাপ্রিসিয়েট করা আমাদের দায়িত্ব। এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামীতে যদি কোনো চ্যালেঞ্জিং ইস্যু থাকে যুদ্ধ নিয়ে, সেটার প্রধান একটা অংশ হচ্ছে ভারত এবং মিয়ানমার। সো বাংলাদেশের উচিত আজকে থেকে পরিকল্পনা করা যে আগামীতে কখনো ভারতের সাথে যদি আমাদের যুদ্ধে জড়ানো লাগে অথবা মিয়ানমারের সাথে লাগে, তাহলে আমাদের প্রস্তুতির জায়গাটা কতটুকু আছে। বাংলাদেশ এই মুহূর্তে উন্নতি করছে, তবে সামরিক শাখাগুলোতে বিশেষ করে প্রতিরক্ষা খাতে আমাদের খুব বেশি কিচ্ছু নাই। মিয়ানমার যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে 2-4 মাসে বাংলাদেশ দখল করে ফেলতে পারবে। ভারত ধরেন সর্বোচ্চ 5 দিন লাগবে, যেই পরিমাণ তারা উন্নত মানের ক্ষেপণাস্ত্র, বোমা টোমা, যুদ্ধ জাহাজ বানায় রাখছে। এটা আপনার স্বীকার করেন আর না করেন, এটাই বাস্তবতা। তবে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্তগুলো নিয়েছেন সর্বশেষ পর্যায়ে বাস্তবায়িত হতে যাচ্ছে, এগুলো কিছুদিন হলেও যুদ্ধটার মেয়াদ বাড়াই দিবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি জঙ্গি বিমান J-10C খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানটি কেনার প্রক্রিয়া মোটামুটি শেষ দিকে। তো কয়টা কিনতে যাচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গত মার্চে চীন সফরে গিয়েছিলেন। তখন এটা আলোচনায় ছিল, বাংলাদেশের গণমাধ্যম না, ভারতীয় গণমাধ্যমগুলো বলছিল যে 26শে মার্চ প্রধান উপদেষ্টা যখন আপনার চীনে সফরে গিয়েছিলেন, তখন তিনি চীন থেকে কিছু জঙ্গি বিমান মানে যুদ্ধ বিমান কেনার জন্য পরিকল্পনা করছেন। আর এরপর আমরা বিষয়টা দেখছি যে আর কি বলে যে সামনের দিকে আগায় না। বাট এখন আমরা দেখছি যে এই মুহূর্তে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে 3 বাহিনী সেনা নৌ বিমান এটাকে আধুনিকরণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আর এর অংশ হিসাবে বিমান বাহিনীর জন্য সরকার চীনের তৈরি J-10C বিমান কিনতে যাচ্ছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের 2জন প্রতিনিধি প্রথম আলোকে বলছেন যে আপনার চীনের কাছ থেকে 12টি J-10C জঙ্গি বিমান কিনতে যাচ্ছে সরকার। চীনের প্রেসিডেন্ট এই আগ্রহের প্রতি তার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের প্রেসিডেন্টের বৈঠকে জঙ্গি বিমান কেনা নিয়ে আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধান উপদেষ্টার সফরের আগে থেকেই বাংলাদেশ এবং চীনের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং বেইজিং এ একটা বৈঠক যেটা হয়েছিল সেখানে এই আলোচনার পথটা সুগম হয়েছে। এখন খুব শীঘ্রই আপনার এই বিমানটা বাংলাদেশ বিমান বাহিনীতে কানেক্টেড হতে যাচ্ছে। তো এটা কি? চীনের তৈরি জঙ্গি বিমান J-10C, এটা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত। এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, এটাকে 4র্থ প্রজন্মের জঙ্গি বিমানের বহুমাত্রিক একটা সংস্করণ বলা হয়ে থাকে। এটার সক্ষমতাতে আছে সুপারসোনিক গতিতে উড্ডয়ন করতে সক্ষম এবং শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণেও এটা অত্যন্ত দক্ষ। আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে। এটি 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি অন্যান্য জঙ্গি বিমান এবং ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে। জঙ্গি বিমানটির প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম। 4র্থ প্রজন্মের আগের জঙ্গি বিমানগুলোর আলাদা ভূমিকা ছিল, যেমন নজরদারি, আকাশ থেকে বোমা ফেলা, অন্য জঙ্গি বিমানের সাথে লড়াইয়ের। কিন্তু মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট যেটা আমরা কিনতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার শত্রুর স্থলঘাটি, ট্যাঙ্ক, আর্টিলারি বা অবকাঠামোতেও হামলা চালাতে সক্ষম। নজরদারির পাশাপাশি গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আকাশ থেকে সমুদ্রে যুদ্ধ জাহাজেও আক্রমণ পরিচালনা করতে পারে। শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় হামলা চালিয়ে তা বিকল করে দিতে পারে। অর্থাৎ বহুমাত্রিক অভিযানে এটা সক্ষম। আপনাদের খেয়াল থাকার কথা, গত মে মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে চীনের তৈরি এই J-10C প্রযুক্তিগত এবং সামরিক সামর্থ্যে নিজেদের অবস্থান জানাতে সক্ষম হয়েছিল। ইসলামাবাদ বলছিল যে সম্মুখ লড়াইয়ে যখন যুদ্ধ হয়েছিল তখন J-10C এটা জাদুকরি কাজ করেছে। অর্থাৎ ভারতের প্রতিরক্ষা সিস্টেমকে পাল্টা জবাব দিতে পেরেছিল পাকিস্তানের এই J-10C, কারণ এগুলো তাদের যুদ্ধ বিমান বহরে আছে। এখন বাংলাদেশ এটা কানেক্টেড হতে যাচ্ছে। আগামী দিনে ভারতের অধ্যত্বপূর্ণ যে কোনো অ্যাক্টিভিটিসকে মোকাবেলা করতে এটা ওয়ান কাইন্ড অফ সক্ষম। তবে ভারত এবং বাংলাদেশের সামরিক সক্ষমতাতে আকাশ পাতাল পার্থক্য আছে।
প্রযুক্তিতে ভারত আব্বা হয়ে গেছে, আমরা এখনো নবজাতক আছি। তবে এই নবজাতক অবস্থান থেকে বের হতে হবে, বের হয়ে নিজস্ব সামরিক ভান্ডার, যুদ্ধ লাগুক না লাগুক, বাট এগুলোকে আরো শক্তিশালী করতে হবে। ধন্যবাদ ডক্টর ইউনূসকে। অন্তত যাবার আগে এই বিমানগুলো 12টা না, যদি টাকা বেশি লাগে আরো 2-10টা কিনা ফেলা উচিত, প্রয়োজনে 2-4টা যুদ্ধ জাহাজও, মানে অত্যাধুনিক মানের। 5ই আগস্ট পরবর্তী বর্তমান রাজনৈতিক দলগুলো বলতে আমরা বোঝাচ্ছি বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে সোশ্যাল মিডিয়াতে এনসিপির নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্যের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে যিনি সবসময় খুবই কড়া কড়া কথা বলতেন, ফজলু সাহেব, ইতিমধ্যে আপনারা জানেন যে 5ই আগস্ট নিয়ে একটা বিতর্কিত বক্তব্য তিনি দিয়ে ফেলেছিলেন। আর সেখানে এই অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসাবে তিনি আখ্যা করেছিলেন এবং জামাতকে তিনি সেই ঘটনার মাস্টারমাইন্ড হিসাবে আপনার দাবি করেছিলেন। যে একই দাবি আওয়ামী লীগ করেছিল যে এই টোটাল ঘটনার পেছনের মূল কারিগর হচ্ছে জামাত ইসলাম। তো এখন তিনি যখন এই ঘটনাতে বললেন যে এটা একটা ষড়যন্ত্র, সাথে সাথে এই জুলাই অভ্যুত্থানের যত ঘটনা আছে বা যত মানুষ মারা গিয়েছে বা ধরেন এখানে যারা আহত হয়েছে, বিভিন্ন দলগুলো বিশেষ করে বিএনপি নিজেরও প্রায় 500-র কাছাকাছি প্লাস মাইনাস মানুষ মারা গেছে তাদের দাবি। তো এই জায়গাতে এসে বিষয়টা সাংঘর্ষিক হয়ে গিয়েছিল। ফজলু সাহেবকে শোকজ নোটিশ পাঠিয়েছিল বিএনপি, বাট তিনি ওই রকম কোনোভাবেই অ্যান্সার দিতে পারেন নাই, বরঞ্চ ঝুঁকেনও নাই। তিনি তার বক্তব্য নিয়ে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তার একটা বক্তব্যকে এখানে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, বাট বাকি জায়গাগুলোতে তার অবস্থান অনর। তার এই অনর অবস্থানের কারণে আজকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিএনপি তাদের শাস্তি কিন্তু দেখিয়ে দিয়েছে অলরেডি। এই অভিযোগের কারণে যে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তকর বক্তব্যের অভিযোগে ফজলুর রহমান সাহেবের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। আমরা দেখছি যে বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে যে 24 আগস্ট 2025 ফজলুর রহমানের নামে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি ওই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বৃদ্ধির আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে 25 আগস্ট আরো 24 ঘন্টার সময় বাড়ানো হয়। আর তিনি যে লিখিত জবাব দিয়েছেন তা অসন্তোষজনক। এ বিষয়ে দলীয় সিদ্ধান্ত বলা হচ্ছে, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনায় নিয়ে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যেন ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেই বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। স্পষ্টভাবে ফজলুর রহমান যেই ক্যারেক্টারের মানুষ, সোজাসাপটা পাগলা ক্যারেক্টারের মানুষ, তিনি আসলে এটাতে যথেষ্ট নাখোশ হয়েছেন। এখন দিন শেষে দল বড় না ব্যক্তি বড়? দল বড়। একজন ব্যক্তি যতই ভালো কথা বলুক, ভালো আইডিওলজিতে থাকুক, কিন্তু এটা যদি দলের বিরুদ্ধে চলে যায় কখনো সেই ব্যক্তি কুরবানিতে পড়বে, এটাই স্বাভাবিক। তবে ফজলুর রহমান সাহেবের এই জুলাই অভ্যুত্থান নিয়ে যে বক্তব্যটা ছিল সেটাও কিন্তু কনফ্লিক্ট ছিল, হয়তো ঠেলার চোটে বইলা ফেলছেন। কারণ তিনি যখন কথা বলেন আমি দেখছি যে মানে ধৈর্য রাখতে পারেন না। বয়স হয়েছে কিন্তু 80-র কাছাকাছি, মনে হয় না জানি 77 বয়স। তো এই বয়সে আমাদের বাপদাদাদের দিকে তাকাইলেও বুঝি যে শরীরের শক্তি কতটুকু আছে এটা জরুরি না। ছেলে মেয়েদের সাথে ঝগড়া লাগলে অথবা বিভিন্ন সময় মনে হয় একদম সব তামা করে ফেলবে। তো সেই জায়গা থেকে ফজলুর রহমান সাহেবের প্রতি বিএনপির 3 মাসের যে সাজা, সেটাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে লিখতে পারেন।